রানিয়া নিজের হাতটা ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালালো, তবে ওই বলিষ্ঠ হাতের জোরের কাছে পেরে উঠল না। ও বিরক্তি স্বরে আভিয়ানকে উদ্দেশ্য করে বলল, হাতটা ছাড়ুন, না ছাড়লে লাথি মারবো, পা বেঁধে রাখবো, তারপর লাথি মেরো, থুতু মারবো, মুখে কস্টিপ লাগিয়ে রাখবো। রুড আপনি, টু মাচ রুড, হাত ছাড়ুন বলছি। আমার বাড়িতে এসে আমাকে হম্বিতম্বি দেখাচ্ছ? বাড়ি নিয়ে কত বড়াই, এই বাড়ি শুদ্ধ ভেঙে আপনার মাথায় পড়ুক। বেয়াদব তোমাকে। আভিয়ান রেগে কিছু একটা বলতে যাবে, তার আগেই পেছন থেকে আলিশার ডাক শোনা গেল। রানিয়াকে ডাকছে ও, বলছে, ভাবি জলদি এসো, আমরা লুডুর কোটবুটি বের করেছি, তুমি না আসলে খেলা শুরু হবে না। আলিশার কণ্ঠস্বর শুনতেই আভিয়ানের মুঠো করে রাখা হাতটা ক্ষণিকের জন্য আলগা হয়ে গেল। এই চমৎকার সুযোগে রানিয়া ওর হাতের মুঠো থেকে কচি হাতখানা গলিয়ে বের করে এনে পেছন থেকে ছুটে পালালো। লুডু খেলতে খেলতে রাত প্রায় 8টা বেজে গেছে। এর মধ্যে কাকন গিয়ে উঠে দেখে এসেছে বড়রা সবাই রান্নার আয়োজন করছে। মামা খালুরা সোফায় বসে আড্ডা দিচ্ছে, আর মহিলারা রান্নাঘরে রাতের খাবার রান্না করছেন, সাথে নাকি পিঠাপুলির আয়োজনও চলছে। এতটা সময় বসে থাকার কারণে ওদের চট করে খিদে পেয়ে গেল। মাইশা উঠে চলে গেল চা নাস্তা নিয়ে আসার জন্য। তখনই বারান্দার মাথায় ওর আভিয়ান ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। আভিয়ান বাইরে গিয়েছিল, সিগারেট শেষ হয়ে গেছে ওর, সেটাই আনতে গিয়েছিল। হঠাৎ এভাবে বোনের সাথে দেখা হয়ে যাওয়ায় বিব্রত হয়ে ব্যানসনের প্যাকেটটা মুঠো করে হাতের পেছনে নিয়ে নিল। অপ্রস্তুত হলো আভিয়ান। ভুরু কুঁচকে মাইশার দিকে তাকাতেই মাইশা ভাইকে দেখে আচানক বলে উঠল, ভাইয়া তোমার কোনো কাজ আছে? কেন, আগে বলো আছে কিনা। না নেই, তাহলে এসো এদিকে। আভিয়ান কিছু বুঝে ওঠার আগেই ওর হাত ধরে টেনে ভেতরের সেই গেস্ট রুমে নিয়ে গেল মাইশা। চতুর্থ ম্যাচ শেষ হয়ে এবার পঞ্চমবারের মতো খেলা শুরু করার আয়োজন চলছে। কাকন কিছুক্ষণের জন্য ব্যালকনিতে গিয়েছে বলে রানিয়া সবে ওড়নাটা একটু সরিয়ে বসেছিল। রুমের মধ্যেও ওড়না পরে থাকতে অসুবিধা হয় ওর, হাঁসফাঁস লাগে। এখন তো এখানে কোনো পুরুষ মানুষ নেই, মেয়েদের সামনে আবার এত কিসের বিড়ম্বনা। একথা ভেবেই ওড়না গলার কাছ থেকে সরিয়ে রেখেছিল ও। হঠাৎ মাইশার সাথে সাথে আভিয়ানকে রুমের মধ্যে ঢুকতে দেখে চমকে উঠল রানিয়া। হতবম্ব বনে গেল কিছুক্ষণের জন্য। মুহূর্তের মধ্যে হুঁশ ফিরতেই পাশ ফিরে আগে ওড়নাটা গায়ে টেনে জড়িয়ে নিল। আভিয়ানের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল, দেখলো আভিয়ান ভুরু কুঁচকে সরু চোখে ওর দিকে তাকিয়ে আছে। রানিয়ার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, নত মুখে বসে রইল। একটু আগে আভিয়ানের সাথে জড়ানো বাগবিতণ্ডার কথা মনে পড়ে গেল ওর। নিজেকে একা ছাড়াই যাবে না রানিয়ার, একা ছাড়লেই লোকটা ওকে খপ করে ধরবে, তারপর হাজারটা জেরা করা, মারামারি, হানাহানি। রানিয়াকে আরো বেশি আতঙ্কিত করে দিয়ে আভিয়ান এসে বিছানার ওপর বসলো। প্রথমে মাইশারা ওকে লুডু খেলার জন্য খুব করে অনুরোধ করলেও আভিয়ান রাজি হয়নি, নাকচ করে দিচ্ছিল। কিন্তু রানিয়ার ওই রকম বিরক্তিকর চাহনি দেখে ইচ্ছা করেই লুডু খেলতে বসেছে ও। রানিয়ার ভ্রুকুটি আরো বেশি ঘন হলো। ওর ঠিক পাশ ঘেঁষে বসেছে আভিয়ান। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আজ ঠান্ডা পড়েছে বেশ ভালোই। সেই ঠান্ডার কারণে ওরা গায়ে কম্বল টেনে বসেছিল। আভিয়ান রানিয়ার পাশ ঘেঁষে আরো ভালোভাবে উঠে বসে গায়ে কম্বল টেনে নিল। রানিয়ার গায়ের ওপর থেকে কম্বল নিচে পড়ে গিয়েছিল। মেয়েটা শীতে জড়সড় হয়ে বসে আছে, আর চোখে ব্যাপারটা খেয়াল করলো আভিয়ান। এক হাতে রানিয়ার গায়ের ওপর কম্বলটা টেনে দিল ও। এতে রানিয়ার অস্বস্তি আরো বেড়ে গেল। সরাসরি তাকালো না লোকটার দিকে, আর চোখে একবার দেখলো লোকটার পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর সেই ট্রাউজার। কিছুক্ষণ আগেও উদাম শরীরে থাকা লোকটার বেশভূষা পাল্টেছে এবার। গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি। গতবার যখন এসেছিল তখন এমন দাড়ি ছিল না, শেভ করেনি বোধহয়। চুলগুলো এবার কিছুটা ঝাঁকড়া হয়েছে, তবে ডিসেন্ট ভাবে কাটা। ঝাঁকড়া হলেও যে চুলের এমন ভদ্রতা বজায় থাকে বা দেখতে ভদ্র লাগে, ব্যাপারটা এই প্রথম দেখলো রানিয়া। আভিয়ান উজ্জ্বল শ্যামবর্ণের, কয়েকটা স্পেসিফিক রঙের পোশাক আশাকে প্রায়শই ফর্সা বর্ণের মনে হয়। রানিয়া একবারের বেশি তাকায় না, আর চোখে পর্যবেক্ষণ করে লুডুর কোর্টের দিকে মনোযোগ দেয়। এর মধ্যে ওর মনে হলো আভিয়ান ওর দিকে একবারও তাকায়নি। ব্যাপারটা মনে হতেই রানিয়া আরো শক্ত হয়ে বসে থাকে। এবার আর চোখেও ফিরে তাকায় না আভিয়ানের দিকে। একজোড়া শীতল পায়ের ছোঁয়া নিজের পায়ে অনুভূত হতেই চমকে উঠল রানিয়া। এবার ঘাড় ঘুরিয়ে সরাসরি পাশে বসে থাকা লম্বা চওড়া লোকটাকে দেখলো। লোকটার কোনো হেলদোলি নেই, দিব্যি চাল দিচ্ছে কোর্টে। রানিয়া সরে বসার চেষ্টা করলো, কিন্তু ওপাশে আর জায়গা নেই। ওপাশে বসে আছে আলিশা, তারপর মাইশার ওপাশে কাকন। রানিয়া কটমট চোখে আভিয়ানের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, পা সরান অসভ্য। এমনভাবে কথাটা বলল যেন শুধুমাত্র আভিয়ানই শুনতে পায়, অন্য কেউ শুনতে না পায়। আভিয়ান কথাটা শুনলো, পা সরানোর বদলে উল্টো আরো জেদ ধরে বলল, সরাবো না। কথাটা বলেই রানিয়ার পায়ের ওপর পা ঠেলে দিল আভিয়ান। রানিয়ার পা ঠান্ডা ছোঁয়া পেয়ে কেঁপে উঠল শীতে। ওর মন চাইল চাকু দিয়ে আভিয়ানের পায়ের ওপর কোপ বসাতে, কিন্তু সেটা পারল না করতে। রানিয়া এবার একটা অসম্ভব কাজ করে বসলো। কম্বলের নিচে হাত ঢুকিয়ে নিজের পায়ের ওপর তুলে রাখা আভিয়ানের পায়ে জোরে খামচি দিয়ে বসলো। সঙ্গে সঙ্গে আভিয়ান শব্দ করতেই খেলা থেমে গেল। সবাই একসাথে আভিয়ানের দিকে তাকালো। আভিয়ান ওদের তাকানো দেখে স্বাভাবিক হলো, গম্ভীর মুখ করে বলল, তোরা কন্টিনিউ কর, আমার কাজ আছে, আসছি।
কথাটা বলে জবাবের অপেক্ষা না করে দরজার দিকে পা বাড়ালো ও। দরজার কাছাকাছি পৌঁছে বের হওয়ার আগে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালো। রানিয়া ওকে দেখা মাত্রই চোখে চোখ পড়লো। আভিয়ান কটমট চাহনিতে দেখলো ওকে। ওর চোখের চাহনিতেই বলে দিল, রাতে ঘুমোতে আসবে না, তখন দেখবো তোমাকে। রানিয়াও চোখের ইশারায় বোঝালো, রাত দিন ছাড়েন, আপনার কাছে কে যাচ্ছে? আপনি বরং আমার অপেক্ষায় ক্ষোভ ধরে বসে থাকুন, আমি আসছি না জনাব। রাতের খাবারে আজ হরেক রকমের পদ হয়েছে, পুরো টেবিল ভর্তি খাবার। টেবিলে চেয়ার থাকে সচরাচর 8খানা, এখন আরো 6টা গাদাগাদি করে বসানো হয়েছে। লোক সংখ্যা তো নেহাত কম নয়, পুরো টেবিল জুড়ে হই হুল্লোড় চলছে। হই হুল্লোড়টা রানিয়ার ননদ দেবররাই লাগিয়েছে। রানিয়াও ওদের সাথে সায় দিচ্ছে টুকটাক, তবে নতুন বউ বলে যথাসম্ভব চুপচাপ থাকার চেষ্টা করছে। মুরব্বীদের মধ্যে মহিলারা সবাই খেতে বসেননি, পুরুষরা বসে গিয়েছেন। রানিয়াদেরকেও জোর করে বসানো হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, রানিয়া যেখানে বসেছে তার ঠিক সোজাসুজি চেয়ারেই টেবিলের অপর প্রান্তে এসে বসেছে আভিয়ান। ও বসতে বসতে সরাসরি একবার রানিয়াকে দেখেছে। এরই মধ্যে আভিয়ানের আম্মা আর খালাম্মা এসে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলেন। সবাই খাওয়া শুরু করলো। রানিয়ার প্লেটে প্রথমে মুগ ডাল ভুনা দেওয়া হয়েছিল, এরপর মটর ভুনা। হঠাৎ কে যেন এসে ওর প্লেটে একটা কাতল মাছের বড় টুকরো তুলে দিল। রানিয়া মাছটা মুখেও তুলতে পারল না। প্লেটে আসা মাত্রই ওটার গন্ধ নাকে যাওয়া মাত্রই দম বন্ধ হয়ে আসলো ওর। পেটের ভেতরে উগড়াতে লাগলো, মনে হলো পাকযন্ত্র শুদ্ধ কেউ টান মেরে বের করে নিয়ে আসতে চাইছে। রানিয়ার মাথা চক্কর দিতে লাগলো বসা থেকেই। বহু কষ্টে উঠে দাঁড়ানোর নিমেষ পেল মাত্র ও। দ্রুত উঠে দাঁড়িয়ে দৌড় দিল বাইরের ঘরের সর্বব্যবহৃত ওয়াশরুমটার দিকে। পেছনে রেখে গেল সবার চোখে মুখে এবং মনে একরাশ কৌতূহল আর উদ্বিগ্নতা। এমন পরিস্থিতিতে ও খেয়াল করলো না কতগুলো মানুষ খাওয়া থামিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়েছিল। বিশেষত একজন ব্যক্তি তীক্ষ্ণ চাহনিতে ওর যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সরু চাহনি ফেলে কি যেন ভাবছে। এখনো কেউ খাচ্ছে না, একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে, অপেক্ষা করছে মেয়েটার ডাইনিংয়ে ফিরে আসার। ততক্ষণে রানিয়ার শাশুড়ি এবং খালা শাশুড়ি ওর কাছে ছুটে গিয়েছে। তারা গিয়ে দেখলেন মেয়েটা হরহর করে বমি করছে এক নাগারে। দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ওর ভীষণ কষ্ট হচ্ছে। মাথা চেপে ধরে রেখেছে, আরেক হাতে পেট। রানিয়ার শাশুড়ি আশফি বেগম এগিয়ে গিয়ে পেছন থেকে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন। উষ্ণ হাতে ওর পিঠ টেনে দিতে ব্যস্ত হলেন, যেন কষ্ট কিছুটা হলেও কমে। আর ওর খালা শাশুড়ি মরিয়ম খাতুন গেলেন ওর জন্য খাবার পানি আনতে। মরিয়ম খাতুন ডাইনিংয়ে পানি নেওয়ার জন্য আসার আগেই আভিয়ানের সাথে দেখা হলো তার। আভিয়ান খাওয়া ছেড়ে উঠে এসেছে। ওর প্লেটের খাবারগুলো তখনও উচ্ছিষ্ট হিসেবে রয়ে গেছে। খুব সম্ভবত এক লোকমা খাবার সবে মুখে তুলেছিল ও। তখনই এহেন ঘটনা। ওর মুখ দেখে প্রতিক্রিয়া ঠিক বোঝা গেল না। খালাম্মাকে শুধু জিজ্ঞাসা করলো, কি হয়েছে খালাম্মা? মরিয়ম খাতুন উদ্বিগ্ন স্বরে জবাব দিল, বমি হচ্ছে, সম্ভবত শরীর খারাপ করেছে। আভিয়ান পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে গেল। ততক্ষণে ওর আম্মা রানিয়াকে নিয়ে বাইরে আসছেন। তারা বাইরের বেসিনের সামনে দাঁড়ানো। খালাম্মা এসে পানি খাওয়ালেন রানিয়াকে। আভিয়ানের আম্মা রানিয়ার হাত ধরে আভিয়ানের সামনে এনে ওকে বললেন, বৌমাকে ঘরে নিয়ে যাও বাবা, ওর খাবার আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, খেয়ে তারপর মেডিসিন নিক। নিশ্চয়ই অনিয়ম করেছে, না হলে এভাবে শরীর খারাপ কেন হবে? রানিয়া দেখলো ওর শাশুড়ি অনেক দুশ্চিন্তা করছে। আভিয়ান কিছু বলল না। রানিয়ার হাত ধরে ওকে ড্রয়িং রুম পার করে বারান্দার ওপাশে নিয়ে গেল। সেখানে যেতেই থেমে গেল আভিয়ান। রানিয়ার হাত ছেড়ে দিল, বাহু ধরে ওকে সামনে এনে দাঁড় করালো। রানিয়ার তখনও মাথা ঘুরছে, তবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে ও। আভিয়ান তৎক্ষণাৎ ওকে চমকে দিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? রানিয়ার বুকে অযথাই কম্পন সৃষ্টি হলো। ও স্বাভাবিক থাকার চেষ্টা করে জবাব দিল, কিছু হয়নি। কি হয়েছে সত্যি করে বলো তো? আভিয়ানের গাঢ় কণ্ঠস্বর। তাতেই রানিয়া অপ্রস্তুত হলো, কোনো জবাব দিতে পারল না। ওর মনে হলো কেউ ওর গলা চেপে ধরে রেখেছে। আভিয়ান জবাব না পেয়ে বলল, রুমে চলো। একদম শান্ত কণ্ঠস্বর। রানিয়া ওর চোখে চোখ রাখতেই দেখলো আভিয়ান ওর দিকে সরু চোখে তাকিয়ে আছে। অদ্ভুত শান্ত, তবে মারাত্মক তীক্ষ্ণ সেই চাহনি। ওই চাহনি দেখে রানিয়া চমকালো, ভরকালো। ওর মনে হচ্ছে এই বুঝি ধরা পড়ে গেল। রানিয়া চারপাশ ঘুরছে, চোখ মেলে তাকালেই মনে হচ্ছে এখনই বুঝি ঘুরে পড়ে যাবে ফ্লোরের ওপরে। এজন্য চোখ চেপে ধরে বন্ধ করে রেখেছে ও। শরীরে এক রত্তি শক্তি পাচ্ছে না রানিয়া। শক্ত হয়ে যে একটু দাঁড়িয়ে থাকবে, নিজেকে সামলাবে, সেই জোরটুকু নেই ওর শরীরে। পাশের দেয়ালটা এক হাতে ধরে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, সামনে এগোনোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। আভিয়ান ওকে রুমে যাওয়ার কথা বলেছে, অথচ রানিয়া এক পাও আগে বাড়াতে পারছে না।
আভিয়ান কয়েক কদম সামনে এগিয়ে গিয়েই রানিয়া আসছে না দেখে দাঁড়িয়ে গেল। ফের পিছিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। চুপচাপ নিজেকে সামলানোর চেষ্টায় রত মেয়েটাকে দেখলো। রানিয়াকে এই মুহূর্তে ভীষণ অসহায় মনে হলো ওর মুখটা দেখা মাত্রই আভিয়ান বুঝতে পারলো ওর কি অসুবিধা হচ্ছে। তৎক্ষণাৎ কোনো কথা না বলে হঠাৎ ওকে কোলে তুলে নিল। তারপর নিজের রুমের দিকে এগোলো। আচানক এহেন কাণ্ডে রানিয়া হতভম্ব হলো। কেমন প্রতিক্রিয়া দেখাবে ঠিক বুঝে উঠতে পারলো না। আভিয়ান ওর পিঠে আর বাহুতে হাত দিয়ে শক্ত করে ধরে কোলে জড়িয়ে ধরে রেখেছে। রানিয়া পড়ে যাওয়ার ভয়ে দ্রুত হাত দুটো দ্বারা আভিয়ানের গলা জড়িয়ে ধরলো। ওর কাঁধের কাছটায় মুখ ঠেকিয়ে রেখে নত হয়ে বসে রইল ওভাবেই, একটুও নড়াচড়া করলো না। আভিয়ান রুমের দিকে যেতে যেতে ওকে উদ্দেশ্য করে বলল, মিসেস রানিয়া মাহমুদা। জি। তুমি কি একটু মোটা হয়েছ? তোমার হেলথ আগের চাইতে একটু বেটার হয়েছে আই থিঙ্ক। গতবার যখন তোমাকে কোলে নিয়েছিলাম তখন একটু ওয়েট ফিল হয়নি, মনে হচ্ছিল একটা বালিশ কোলে নিয়েছি। বাট কি এবার একটু ওয়েট ফিল করতে পারছি। খাওয়া দাওয়া ঠিক মতো করছো তাই না? যাক, ভালো ব্যাপার। রানিয়া খুব একটা কথা বলল না, কারণ কথা বলা শুরু করলেই এক কথায় দুই কথায় কথা বাড়বে, আর কথা বাড়তে থাকা মানেই বিপদ। শুধু বিপদ না, ঘোর বিপদ। আভিয়ানকে কোনোভাবেই টের পেতে দেওয়া যাবে না, এমনকি কাউকেই না। এই 14-15 দিন একটু সমঝে বুঝে চলতে হবে, সাবধানে থাকতে হবে, কারণ নজরে পড়লে সমস্যা। কেন যে হঠাৎ আবার এই ট্যুরের ঝামেলা করা হলো? এতদিন তো হয়নি। যখন রানিয়া প্রেগনেন্ট হলো ঠিক তখনই এই মুসিবত এসে খাড়া হলো। বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে। রানিয়ার আম্মাও বলিহারি। তিনি রানিয়াকে সারা জীবন জোর জবরদস্তি করেই সব কাজ করিয়েছেন। মেয়েটার বিয়ের পরে এ বেলায়ও ছাড়ছেন না তিনি। রানিয়া মাঝে মাঝে ভীষণ বিরক্ত হয় মায়ের ওপরে, তবে তার সিদ্ধান্তের ওপর চাইলেও যেতে পারে না। ওই যে মায়ের প্রতি ভালোবাসা, ওটা এড়ানো অসম্ভব ব্যাপার। রানিয়াকে বিছানার উপর শুয়ে দিয়ে আভিয়ান ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে কি যেন করছে। রানিয়া শোয়া থেকে কিঞ্চিত উঠে বসে দেখলো আভিয়ান ওষুধ বের করছে। কিসের ওষুধ ওটা? রানিয়াকে খেতে দেবে নাকি? প্রশ্নটা মনে উদয় হওয়া মাত্রই ওর কাছে এগিয়ে আসলো আভিয়ান। ঠিক আন্দাজ মতো ওর হাতে ওষুধের একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এখান থেকে একটা ট্যাবলেট বের করে খেতে। রানিয়া ট্যাবলেটের নামটা দেখলো, ডমপেরিডন। ও যতদূর জানে এটা তো প্রেগনেন্ট মেয়েদের জন্য নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে ওর স্যালাইনটা নিরাপদ ওর জন্য, কিন্তু এটা ওর জন্য বিপজ্জনক হতে পারে। খেলে যদি বাচ্চার কোনো ক্ষতি হয় তখন? এখন কি করবে? রানিয়া পড়েছে মহা বিপদে। একের পর এক বিপত্তি ঘটেই চলেছে। এদিকে আভিয়ান সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, সরু চোখে পর্যবেক্ষণ করছে ওকে। ভাবসাব দেখে মনে হচ্ছে না ও ওষুধ না খাওয়া পর্যন্ত সরবে এখান থেকে। রানিয়া নখ কামড়াতে লাগলো, তা দেখে আভিয়ান শান্ত কিন্তু কিছুটা গম্ভীর স্বরে বলল, নখ কামড়াবে না। এমন আনহাইজিনিক থাকো বলে এভাবে অসুস্থ হয়ে পড়ো। এত অসচেতন কেন তুমি? রানিয়া গজগজ করতে লাগলো। আভিয়ানের কথার বিপরীতে পাল্টা কোনো জবাব দিল না। হাতের মুঠোয় থাকা সেই ঔষধের প্যাকেটটা ধরে কসলাতে লাগলো। ব্যাপারটা খেয়াল করে ওকে ধমকে উঠল আভিয়ান। চড়া গলায় বলল, কি হলো? মেডিসিন নিচ্ছ না কেন? তোমাকে কি এখন গালে উঠিয়ে খাওয়াবো আমি? তো প্রিয় গল্পপ্রেমীরা, ভালোবাসার বাঁধন গল্পে আপনাদের এত ভালোবাসা পাবো ভাবতেই পারিনি। সবসময় এমন ভালোবাসা পেলে আমি চিরকাল আপনাদের জন্য গল্প বানাবো। চেষ্টা করব আরো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার। সব সময় নীলাপু চ্যানেলের সাথেই থাকবেন এবং আমি তো খুশি। এখন আপনাদের খুশি করার জন্য আমি দিনে 3টা করে পার্ট আনতে চাচ্ছি। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কখন কয়টায় পার্ট দিলে আপনাদের জন্য সুবিধাজনক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সট পার্ট অতি তাড়াতাড়ি আসবে। এখনকার মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।